আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 2 এর সৃজনশীল নং 2। গত ক্লাসে আমি তোমাদের সাথে সৃজনশীল 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। যারা গত ক্লাসের ভিডিওটা দেখো নাই তারা ভিডিওটা দেখে নিও। ভিডিওটা তোমাদের জন্য উপকারীও হতে যাবে এবং তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করতে পারো। আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তুমি একটি কমেন্ট করে দেখো, তোমাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এখন সৃজনশীল 2 এর মধ্যে চলে আসি। সৃজনশীল 2টা দেখো কি লেখা। সবার প্রথম উদ্দীপকটা আমরা দেখি, আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে আসছে। গুপ্তযুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য ও চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছে বাংলা। বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এই ধরনের শিল্প সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। ক নাম্বার দেখো, মৎস্য নয় কি? খ নাম্বার হচ্ছে সমতট অঞ্চল বলতে কি বোঝায়? আমরা ক আর খ এর উত্তরের মধ্যে চলে আসি। ওকে, দেখো ক নাম্বারটা দেখো, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না। ফলে রাজ্য বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। ইতিহাসে এই দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগকে মৎস্যনয় হিসেবে অভিহিত করা হয়। আর খ নাম্বার বলছে সমতট বলতে কি বোঝায়? তো সমতট অঞ্চল একটি ভূগোলগত এলাকা যা নদী প্রবাহে সৃষ্ট হয়, যেখানে নদীটি সমুদ্র বা অন্য কোনো বৃহৎ জলাশয়ে পতিত হয়। এই অঞ্চলে নদীর পানি ধীরে ধীরে হওয়ায় যাওয়ায় মাটির সঞ্চয় বৃদ্ধি পায় এবং ফলে উর্বর মাটি তৈরি হয়। এই অঞ্চলে সাধারণত ধান, গম, শাকসবজি ইত্যাদি চাষ হয়, কারণ মাটি অত্যন্ত উর্বর। ঠিক আছে, মানে এই অঞ্চলের মাটি কি অত্যন্ত উর্বর, আর এই অঞ্চলে সব ধরনের কি হয়, চাষ হয়। তারপর আসো, বাংলাদেশে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মোহনায় যে অঞ্চলের সৃষ্টি হয়েছে তা সমতট অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলের মাটি সাধারণত খুব উর্বর, যা কৃষির জন্য উপযুক্ত। এই ছিল খ নাম্বার। এখন আসো গ নাম্বারটা কি বলছে। উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগে নিদর্শন পাওয়া যায় বর্ণনা করো। দেখো, উদ্দীপক উল্লেখিত কুমিল্লা ও নওগাঁ জেলায় গুপ্তযুগ এবং পাল রাজবংশের শাসনকালে শিল্প সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়। গুপ্তযুগের নিদর্শন কি? দেখো, গুপ্তযুগের নিদর্শন কি ছিল? 400 থেকে 500 খ্রিস্টাব্দ ছিল বাংলা এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিশাল সৃজনশীলতার যুগ। এটি শিল্পকলা ও সংস্কৃতির সোনালী যুগ হিসেবে পরিচিত। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে গুপ্তযুগের নিদর্শন হিসেবে কিছু প্রাচীন মন্দির, মূর্তি এবং স্থাপত্য পাওয়া গেছে। বিশেষত কুমিল্লার ময়নামতি অঞ্চলে গুপ্তযুগের পুরাতান্ত্রিক নিদর্শন পাওয়া যায়, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি, পোড়ামাটির তৈরি সামগ্রী এবং পাথরের কাজে নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শন থেকে আমরা জানতে পারি যে ওই সময় শিল্পকলা অত্যন্ত উন্নত ছিল এবং গুপ্তযুগের সভ্যতা ছিল সৃষ্টি ছিল সমৃদ্ধ। এই তো ছিল গুপ্তযুগের নিদর্শন। এখন আমরা দেখব যে পাল বংশের নিদর্শন কি কি আছে। দেখো, পাল বংশে শাসন করলে কি কি হয়েছে। বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল। ঠিক আছে, পাল বংশের যে যুগটা ছিল, পাল বংশের শাসনকালে বাংলা সংস্কৃতি, শিক্ষা এবং শিল্পকলায় ব্যাপক উন্নতি হয়েছিল। কুমিল্লা নগর অঞ্চলে পাল রাজবংশের শাসনকালীন নিদর্শন পাওয়া গেছে, বিশেষ করে মন্দির, মূর্তি এবং স্থাপত্যে। কুমিল্লার ময়নামতি ও নওগাঁর পতিশ্বর এলাকায় পাল যুগের বিভিন্ন মন্দির ও পাথরের নির্মাণ কাজ পাওয়া গেছে। এছাড়া পাল যুগের মূর্তি শিল্প বিশিষ্ট ছিল, যেখানে দেবদেবীর মূর্তি, বুদ্ধ মূর্তি এবং নানা ধরনের পাথরের কাজ প্রাধান্য পেয়েছে। পাল রাজবংশের সময় স্থাপত্যের নিদর্শনগুলোতে জ্যামিতিক শৈলী, সূক্ষ্ম খোদের কাজ দেখা যায়, যা তখনকার শিল্পীদের দক্ষতা ও সূক্ষ্মতার প্রমাণ। দেখো, এই সমস্ত নিদর্শন বাংলা শিল্প সংস্কৃতির অসীম ঐতিহ্য ও তার একটি অমূল্য ধারক হিসেবে আজও আমার কাছে রয়ে গেছে। এগুলো কেবল ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নয়, বরং প্রাচীন শিল্পকলা এবং সংস্কৃতির উৎকর্ষতার এক বিরাট সাক্ষ্য। ঠিক আছে, এই ছিল আমাদের গ নাম্বারটা। এখন আসো আমরা গ নাম্বার। দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা। ওকে, আমরা মহাবিহারের ভূমিকাটা দেখি। দেখো, গ নাম্বারটা, কুমিল্লার নওগাঁ অঞ্চলে মহাবিহারের ভূমিকা বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই অঞ্চলে গুপ্তযুগ ও পাল রাজবংশের শাসনকালে মহাবিহারগুলো প্রতিষ্ঠিত বিকাশ একটি বড় ঘটনা ছিল, যেগুলো শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব ফেলছিল। দেখো, মহাবিহারের শিক্ষা ও সংস্কৃতির চর্চা। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলের গুপ্তযুগ এবং পাল রাজবংশের শাসনকালে প্রতিষ্ঠিত মহাবিহারগুলো ছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এই মহাবিহারগুলোতে বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হতো এবং হাজার হাজার এখানে ধর্ম, দর্শন, সাহিত্য, গণিত, জ্যোতিষবিদ্যা, অন্যান্য বিদ্যায় পাঠ্যগ্রহণ করতেন। মহাবিহারগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করত, যা সমাজে বিভিন্ন স্তরের মানুষকে জ্ঞানার্জন শিক্ষার সুযোগ দিত। আর 2 নাম্বার কি করতো দেখো,
ধর্মীয় কেন্দ্র হিসেবে মহাবিহার। দেখো ধর্মীয় কেন্দ্র হিসেবে মহাবিহার কি করত? এই মহাবিহারগুলো ছিল ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলের ময়নামতি এবং পতিশ্বর এলাকায় অবস্থিত মহাবিহারগুলো ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় সাধনা ও পুণ্য লাভের স্থান, যেখানে 50-এর বেশি মাঠ বিহার ছিল। সেখানে সন্ন্যাসী এবং ভিক্ষুরা নিয়মিত ধর্মীয় উপাসনা, ধ্যান, ভজন করতেন এবং মহাবিহারগুলোর মাধ্যমে ধর্মীয় সংস্কৃতি, আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের জীবনে প্রবাহিত হতো। তারপর দেখো শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ। মহাবিহারের প্রতিষ্ঠানে শিল্পকলা এবং স্থাপত্যের বিশেষ ভূমিকা ছিল। মহাবিহারগুলোতে নির্মিত মন্দির, মূর্তি, অন্যান্য স্থাপত্য নিদর্শনগুলো গুপ্তযুগ ও পালযুগের শিল্পকলা এবং স্থাপত্যের উৎকর্ষতা প্রদর্শন করে। কুমিল্লার ময়নামতি অঞ্চলে মহাবিহারগুলি থেকে পাওয়া পাথরের মূর্তি, ভাস্কর্য, মন্দির স্থাপত্য সেই সময় শিল্পকলা ও সৃজনশীলতার পরিচয়। 4 নাম্বার কি দেখো, বৌদ্ধ সংস্কৃতির প্রসার। মহাবিহারগুলির মাধ্যমে বৌদ্ধ ধর্মের শিক্ষা সংস্কৃতি কেবল বাংলা নয়, বরং এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ছিল। এতে ঐতিহাসিকভাবে অঞ্চলের সাংস্কৃতিক সংযোগের প্রমাণ পাওয়া যায়। তো মহাবিহারগুলো আন্তর্জাতিক বৌদ্ধ শিক্ষার্থীদের ধর্মপ্রচারের জন্য এক মিলনস্থল হয়ে উঠেছিল। এইভাবে কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে মহাবিহারের ভূমিকা ছিল দেশের সংস্কৃতি, শিক্ষা এবং ধর্মীয় জীবনকে সমৃদ্ধ প্রসারিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শুধু ধর্মীয় উপাসনা ছিল না, বরং একান্তে মানব জীবন উৎসর্গ এবং সংস্কৃতির বিকাশের কেন্দ্র ছিল। তো শিক্ষার্থীরা, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করে রাখো, যেন ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। আজকের জন্য এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।